জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, বোমা নিয়েও আতঙ্কিত হবার কিছু নেই। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা করছে সরকার। তবে তার সন্দেহ, বেনজিরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে। শারমিন নীরা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী 5 আগস্ট। এমন বাস্তবতায় দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে জানতে চান সাংবাদিকরা। এর জবাব দেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে শঙ্কিত হবার কিছু নেই আশ্বস্ত করেন মন্ত্রী। বলেন, সরকার সতর্ক। যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সাবেক আইজিপি সম্পর্কে তিনি বলেন, বেনজির আহমেদ যাতে দুবাই ছাড়তে না পারে সেই শর্তে জামিন দিয়েছে আরব আমিরাতের আদালত। তার জামিন বাতিলের জন্য কাজ করছে সরকারের নিয়োগ করা ল ফার্ম। ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। ট্রাম্পের বিশেষ দূতের সম্প্রতি সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হচ্ছে আশা প্রকাশ করেছেন। শারমিন নীরা, ৭১, ঢাকা। দিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়াও ব্রিক্স সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লিতে যাবার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট সুফিয়ান ফারাবির। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে 5 আগস্ট সংবাদ সম্মেলন ডেকেছে। দেশটিতে আশ্রয় নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম সশরীরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার অধ্যায় পেছনে ফেলে ঢাকা দিল্লি সম্পর্ক যখন আবারও উষ্ণতার দিকে, তখনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলন ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে দিল্লির উচিত তাদের অবস্থান স্পষ্ট করা। আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এ সময় শামা ওবায়েদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে থমকে যাওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের পালে এখন যে হাওয়া লেগেছে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছে ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি। আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সমান কূটনীতি চলবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর করবেন। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না। জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে
এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দেশের জিডিপিতে অতিরিক্ত 0.5 থেকে 1% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারাজ নির্মাণের পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করাও জরুরি। নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আলোচনায় না বসে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে। শেখ হাসিনার মতো হুমকি ধামকি দিচ্ছে তারা, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আর একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদ কেবল সংসদে বাস্তবায়ন সম্ভব, কিন্তু কেউ কেউ এটি রাজপথে নিয়ে যাচ্ছে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। 2 বছর আগে জুলাইয়ের বর্ষা বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ, দেশের বর্তমান অবস্থা সহ নানা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি শীর্ষক সভায় তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদ কেবল সংসদেই বাস্তবায়ন সম্ভব, কিন্তু প্রাণবন্ত সংসদকে গুরুত্ব না দিয়ে অনেকেই একে সংসদের বাইরে নিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, এক দলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিরোধী দল এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হুমকি ধমকি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেবো না, এটা ভাষায় কথা বলতেন আমরা আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। বিরোধী দলের রাজপথের আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, এটি নাগরিক সংস্কৃতির অংশ। রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, কিন্তু সেই দায়িত্ব পূর্ণতা পাবে তখনই যখন প্রতিটি মানুষ নিজের বাড়ি, নিজের রাস্তা এবং নিজের শহরকে নিজের সম্পদ মনে করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান যে পরিবেশ রক্ষার এই সম্মিলিত চর্চাই হতে পারে একটি টেকসই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শফিকুল হকের রিপোর্ট। তিলোত্তমা নগরী ঢাকা, যে শহরকে আমরা ভালোবাসি তাকে অবহেলাও করি সবচেয়ে বেশি। প্রতিদিনই একটি নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে শুরু হলেও থেকে যায় কিছু পুরনো অভ্যেস। একটি প্লাস্টিক, একটি ফেলে দেয়া বোতল আর হাজারো অসচেতনতার ছোট ছোট গল্প মিলেই তৈরি হয় বড় সংকট। অসচেতনতার কারণে যেখানে সেখানে আবর্জনা, দূষিত খাল, নদী, প্লাস্টিকের স্তূপ প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে পরিবেশের ঝুঁকি। পরিবর্তনের শুরু হয় একজন মানুষ থেকেই, একটি ছোট কাজ থেকেই। সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমারে ভুবন। তো আসুন না, আমরা কেন
আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সেই পরিবর্তনের ডাক আবারও দিলেন সরকার প্রধান। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন ও সবুজ দেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দেই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। প্রধানমন্ত্রী মনে করেন, পরিবেশ রক্ষার এই লড়াইয়ে সরকার পথ দেখাতে পারে, উদ্যোগ নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি নাগরিকরাই। আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। আগামী প্রজন্মের কাছে একটি পরিচ্ছন্ন দেশ উপহার দিতে নতুন অভ্যাস নিয়ে জেগে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, ৭১, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। হয়নি কোনো আলোচনাও, ঠিক হয়নি রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে অক্টোবরে যদি নির্বাচন শুরু না হয়, সেক্ষেত্রে ভোটার তালিকা চূড়ান্ত করার সময় আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সময় শেষ হলেও এনসিপি সহ ৮টি দল তাদের আয় ব্যয়ের হিসাব এখনো জমা দেয়নি কমিশনে। বিস্তারিত ফারজান আক্তারের প্রতিবেদনে। গেল ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার কথা থাকলেও ছুটির দিন হওয়ায় রোববার পর্যন্ত সময় বাড়ায় নির্বাচন কমিশন। বিএনপি জামায়াত সহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে। আর বেঁধে দেওয়া সময়ের মধ্যে আয় ব্যয়ের হিসেব মিলাতে না পারায় গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সহ ১৩টি দল কমিশনের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি, আমজনতার দল সহ ৮টি দল এখনো হিসেব জমা দেয়নি। আমরা ৩৮টা দলের অডিট রিপোর্ট পেয়েছি, আর সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে ১৩টা দল, আর দাখিল করেননি বা সময় বৃদ্ধির জন্য আবেদনও করেননি ৮টা দল। এখন এই যারা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন তাদেরকে স্বাভাবিকভাবেই কমিশন অতীতেও যে সময় বৃদ্ধি করেছে এটা, আর যারা দাখিল করেননি তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে প্রস্তাবনাটা আছে সেটাই করব, যে তাদেরকে জানানো হবে যে আপনারা দাখিল করেননি। এদিকে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না আসায় কিছুটা অনিশ্চয়তায় কমিশন। ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে চূড়ান্ত তালিকা করার সিদ্ধান্ত নাও থাকতে পারে বলে জানিয়েছে ইসি। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু মোটামুটিভাবে তফসিল থেকে নির্বাচনের তারিখের মধ্যে আমাদের ৪৫ দিন মতন একটা সময়ের, আর তার আগে আমার ভোটার তালিকা ফাইনালাইজ করতে যে সময়টুকু লাগে, এই ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করলে আমরা মনে হয় যে আবার তারপরে তো বিভিন্ন সময়ের কথা আসছে, সেপ্টেম্বর অক্টোবরের কথা বলা হয়েছে, আবার ডিসেম্বরের কথাও শুনেছি। তো কাজে আমি যেহেতু সুস্পষ্টভাবে আমার কাছে কোনো তথ্য নেই, সেই জন্য আমার মনে হয় যে ব্যাপারে আমার না বলাটাই সমীচীন। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছেন তারা। বয়স সংশোধনের সাথে আমরা বলছি যে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সংমিশ্রণ করতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর পূর্বাঞ্চলের জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। ২০৩০ সালের মধ্যে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দ্বিগুণ হবে বলেও জানান সেনাপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সোমবার সকালে রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট জলশিরির উদ্বোধন করেন সেনাপ্রধান। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোরও।
এরপর প্রধান অতিথির বক্তৃতায় জানান, ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক ইসলামী শিক্ষার সমন্বয়ে এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠিত হয়েছে। মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। That is the whole purpose of creating this kind of institutions. সেনাপ্রধান বলেন, বর্তমানে তার বাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে 63টি ইনস্টিটিউট এবং 12টি বিশ্ববিদ্যালয়। এর সাথে যুক্ত হচ্ছে নতুন এই ইসলামিক ইনস্টিটিউটগুলোও। এবং এই ইনস্টিটিউট 61 শিক্ষার্থীর মাধ্যমে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে এর সংখ্যা বেড়ে 1400 হবে বলে জানান তিনি। এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই বিভিন্ন অপকর্মে মানুষ জড়াচ্ছে বলে মন্তব্য তার। সে এডুকেশন, তার এনভায়রনমেন্ট, পড়াশোনা ইত্যাদির মাধ্যমে সে বড় হচ্ছে। এখন বড় হয়ে সে যদি অপকর্মে লিপ্ত হয় তার মানে বুঝতে হবে যে আমরা যে এডুকেশন সিস্টেম তাকে দিয়েছি, যে এনভায়রনমেন্ট দিয়েছি, এর মধ্যে সমস্যা আছে। এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। সন্তানের সুশৃঙ্খল শিক্ষা নিশ্চিতের জন্য সবাইকে এই শিক্ষায় যুক্ত হবার আহ্বান জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বৈরাচার পতনের এক দফা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাথে সমঝোতা করার কোনো সুযোগ নেই। এক দফার সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি অভিযোগ করে নাহিদ বলেন, দেশের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন শুধু হয়েছে ক্ষমতার। এ সময় বিএনপি সরকারকেও জনগণের আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। যদি সংসদে গণভোটের সমাধান না হয়, সেক্ষেত্রে রাজপথেই এর ফয়সালা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলের রাজধানীর যাত্রাবাড়িতে জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় 5 আগস্ট পল্টন থেকে আন্দোলনের নতুন ডাক আসবে বলেও জানিয়েছেন তিনি। ক্ষমতায় এসেই সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ 2025 সালের 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, বাংলাদেশের সংবিধানের 152 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ, অর্ডিন্যান্স, অ্যাক্ট সবগুলো আইনের মর্যাদা। বিএনপি সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সংস্কার পরিষদের শপথ করল না। ঢাকার কেরানীগঞ্জে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গ্রেপ্তারকৃতরা নাসির ইয়াবা কারখানার মালিক ও কেমিস্ট, আর মাহফুজ হলেন ডিলার। র্যাব জানিয়েছে, এই চক্রটি দক্ষিণ কেরানীগঞ্জে রঙের দোকানের আড়ালে গত 10 বছর ধরে ইয়াবা তৈরি করে সারা দেশে তা ছড়িয়ে দিত। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ছোট্ট একটি মেশিন,
প্রথম দেখায় মনে হবে কোনো মশলা তৈরির যন্ত্র, কিন্তু এই যন্ত্র দিয়েই প্রতিদিন তৈরি হতো হাজার হাজার পিস ইয়াবা, তাও রাজধানীর পাশে কেরানীগঞ্জে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ২ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এই ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায়। সোমবার সকালে অভিযানে গিয়ে দেখা মেলে এখানকার সুভাড্ডা এলাকার মদিনা কমপ্লেক্সের। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিস। এখানেই অফিসের ভেতর রং তৈরির আড়ালে তৈরি হতো ইয়াবা। অভিযানে ২০,০০০ পিস ইয়াবা সহ উদ্ধার হয় বিভিন্ন সরঞ্জাম ও কেমিক্যাল। গ্রেপ্তার হয়েছেন কারখানার মালিক ও ডিলার। আটককৃত ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর আবিদানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 19,520 পিস ইয়াবা সহ আটক করে। উল্লেখ্য যে নাসির নিজেই ইয়াবা তৈরি করে নিজেই ডিলার হিসেবে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বাজারজাত করে আসছিল। র্যাব জানায় চক্রটি চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে গত 10 বছর ধরে এখানে ইয়াবা তৈরি করছিল, যা রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দেয়া হতো। এখানে দেখছেন নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইয়াবা তো একটা কেমিক্যাল। আমি কিছুক্ষণ আগে তাদের জিজ্ঞাসাবাদ করলাম, তারা তাদের র ম্যাটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত। এই ইয়াবা কারখানার মালিক ও ডিলারদের সাথে আরো বহু মানুষ জড়িত বলে তথ্য পেয়েছে র্যাব, যাদের ধরতে অভিযান চলছে। এদিকে একটি মার্কেটের ভেতর বছরের পর বছর ধরে তৈরি হতো ভয়ঙ্কর মাদক, এমন খবরে হতবাক স্থানীয়রা। কখনো কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতে পারিনি। অনেক ভদ্রলোক আসতো, তারপর দেখতাম কালারে রঙের কারখানা দিছিল, গোডাউন ছিল নিচে, রঙের কেমিক্যালের ব্যবসা করে। এটা আমরা সবাই জানি, এলাকার সবাই। আমি অবাক, মানে কি করবো দাদা, আমি এটা অবাক কাণ্ড জিনিস, এটা আমি জানতাম না এগুলো। কালকে এখানে পাউডার পরার পরে যে গ্যারান্টটা, এই গ্যারান্টটা সর্বক্ষণ অনেক টাইমে আসতো, কিন্তু আসলে আমরা ওইটা একটা মাথায় নিতাম না, মনে করতাম যে পয়সাওয়ালা লোক খাইতেই পারে, যেহেতু না এটা জানতাম না, এটা কালকে আমরা জানতে পারছি। এই কারখানার পাশাপাশি কেরানীগঞ্জে আরও ইয়াবা কারখানা রয়েছে বলে তথ্য মিলেছে। স্থানীয়দের দাবি কঠোর ব্যবস্থা নেওয়া হোক এদের বিরুদ্ধে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।